পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু। প্রথম দিনে 50 মিনিট দেরিতে পৌঁছালো জাহানাবাদ এক্সপ্রেস। বেনাপোল যাচ্ছে রূপসী বাংলা। স্বল্প খরচে দ্রুত যাত্রায় উচ্ছ্বাস। সর্বজনীন পেনশন চালুর বছর পেরোলেও মিলছে না সাড়া। আওয়ামী লীগ সরকারের নেওয়া উদ্যোগে আস্থা পাচ্ছেন না মানুষ। স্কিমকে আকর্ষণীয় করার তাগিদ অর্থনীতিবিদদের। জলবায়ু পরিবর্তনের ফসল উৎপাদনে চ্যালেঞ্জের মুখে রংপুরের কৃষকরা। নেই কৃষি বিভাগের কোনো সহায়তা বা পরামর্শ। সার্বক্ষণিক পাশে থাকার দাবি কর্মকর্তাদের। ঠান্ডার সঙ্গে বেড়েছে শীত বস্ত্র বিক্রি। ব্যস্ত গাইবান্ধার হোশিয়ারি পল্লীর কারিগররা। মৌসুমে প্রায় 500 কোটি টাকার বেচা কেনার আশা ব্যবসায়ীদের। এবং মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত। কার্যকর হলে মুক্তি পেয়ে দেশে ফিরতে পারবেন শতাধিক প্রবাসী, জানালেন ভারপ্রাপ্ত হাইকমিশনার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে নির্ধারিত সময়ের 50 মিনিট দেরিতে কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে জাহানাবাদ ট্রেন। রেল ক্রসিংয়ে দেরি হওয়ার কারণে এই বিলম্ব হয়েছে। এদিকে একই রুটে কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে রূপসী বাংলা ট্রেন। যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। খুলনা থেকে অন্য রুটে ট্রেনে ঢাকা যেতে সময় লাগে 7 থেকে 10 ঘন্টা। সোমবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল করবে। প্রথম দিনে 553 যাত্রী নিয়ে খুলনা থেকে ঢাকায় পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস। এদিকে কমলাপুরে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল উদ্বোধন করে রেলপথ উপদেষ্টা ফাজল কবির খান বলেন, অপব্যয়ের কারণে রেলের দুরবস্থা। এত দ্রুত ট্রেনে প্রথম, মানে আমাদের বাংলাদেশেই প্রথম আমি মনে করি যে এত দ্রুত সময়ে আমরা খুলনা থেকে ঢাকাতে যাব। ভীষণ এক্সাইটিং নিঃসন্দেহে, তবে প্রত্যাশা থাকবে যে সব ধরনের সিকিউরিটি যেন এনশিওর করা যায়। 3 ঘন্টা অথবা 4 ঘন্টার ভিতরে যে ঢাকায় যাব, এটা আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য বিশাল বড় একটা পাওয়া। এটা আমরা আসলে কল্পনাও করিনি যে আমরা এত ভালো একটা সুবিধা পাবো। পদ্মা সেতু হয়ে শুরু হলো দ্রুত গতির ট্রেন যাত্রা। ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুদ্র, খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেসটি সকাল 10:40 কাছাকাছি সময়ে এসে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে এবং রেল উপদেষ্টা ফজল কবির খান আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করেছেন ঢাকা থেকে, অর্থাৎ কমলাপুর থেকে পদ্মা রেল সেতু হয়ে যে ট্রেনটি খুলনা এবং বেনাপোলে চলাচল করবে। আপনাদেরকে একটু দেখাই যে ট্রেনটি ছেড়ে এসেছে, সেই ট্রেনটি ফিরতি ট্রেন হিসেবে আবার এখন বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করবে। এই ট্রেনটির সকাল 10:45 কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবার কথা ছিল। আর খুলনা থেকে যে ট্রেনটি সকাল 6টায় ছেড়ে এসেছে সেটি এখানে কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা ছিল সকাল 9:45। তবে আজকে উদ্বোধনী অনুষ্ঠান এবং শুরুর দিনে যাত্রী সমাগম এবং নানা কারণে সেই ট্রেনটি কমলাপুরে এসে পৌঁছাতে খানিকটা বিলম্বিত হয়েছে। আপনাদেরকে রেলওয়ে থেকে দেয়া যে সময়সূচি দেয়া হয়েছে যাত্রীদের জন্য সেটি একটু জানাতে চাই। সেটি হচ্ছে খুলনা থেকে নড়াইলের মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে এই ট্রেনটি ঢাকায় পৌঁছাবে 4 ঘন্টায়। নতুন এই ট্রেন সার্ভিসটিকে আমরা যখন কথা বলছিলাম যাত্রীদের সঙ্গে, তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলছিলেন যে খুলনায় কোনো বিমানবন্দর নেই, তো এই ট্রেনটিকেই তারা সেই বিমানের বিকল্প হিসেবে দেখছেন। তারা অত্যন্ত খুশি হয়ে বলছিলেন যে আমরা খুবই অল্প সময়ে যাতায়াত করতে পারছি। আর এই রেলপথের কারণে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমে এসেছে 212 কিলোমিটার। নতুন ট্রেনের খুলনা থেকে ভাঙা জংশন পর্যন্ত যে অংশটি আছে এটি নিয়ন্ত্রণে থাকবে হচ্ছে পাকশী রেলওয়ে বিভাগ এবং এর পরবর্তী অংশ অর্থাৎ ভাঙা থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এইটার দায়িত্বে আছে ঢাকা রেলওয়ে।
আপনারা দেখছেন যে এই ট্রেনটি এখন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। বেনাপোলের যাত্রী যারা ছিলেন তারা ট্রেনে চড়েছেন। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারাও উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন যে এতদিন যাতায়াতে তাদেরকে অনেক সময় ব্যয় করতে হতো, অনেক সময় ক্ষেপণ হতো। পাশাপাশি হচ্ছে যাতায়াতটা অনেকাংশে, বিশেষ করে বিভিন্ন উপলক্ষে তাদের যাতায়াত অনেক ধরনের কষ্ট পোহাতে হতো। সেই জায়গাটা এখন কমে আসছে বা কমে আসবে, এমনটাই তারা জানাচ্ছেন। রেলওয়ের সময়সূচিটি আমরা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে জাহানাবাদ এক্সপ্রেস যেটি খুলনা থেকে ছেড়ে এসেছে কমলাপুরের উদ্দেশ্যে, সেটি সকাল 6টায় ছেড়ে এসেছে এবং ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল 9:45, কিন্তু ট্রেনটি খানিকটা দেরিতে পৌঁছেছে। আপনারা দেখছেন যে কমলাপুর রেল স্টেশন থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ট্রেনটি একেবারেই সম্ভবত কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো ট্রেনটি এখন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে বেনাপোলের উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা করছে। জাহানাবাদ এক্সপ্রেসটি ছেড়ে কমলপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ওঠানামার মধ্য দিয়ে চলছে লেনদেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস এবং গত 2 কার্যদিবসেই কিন্তু দেখা গিয়েছিল যে উত্থান পতনের মধ্য দিয়ে চলছিল ঢাকার পুঁজিবাজারের লেনদেন, এবং আজকে এখন ঢাকার পুঁজিবাজারের লেনদেন আসলে কোন পর্যায়ে আছে সেই বিষয়টি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। শুরুতেই দেখব 3 সূচকের কি অবস্থা। 3 সূচকে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং প্রধান সূচক বা ডিএসই এক্স সূচক যেটাকে বলে, সেই সূচকে পয়েন্ট বেড়েছে 12.41 পয়েন্ট এবং ডিএসই এস সূচক বা সরিয়া সূচকে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে 6.62 পয়েন্ট এবং ডিএস30 সূচকেও রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ডিএস30 সূচকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে পয়েন্ট বেড়েছে 2.30 পয়েন্ট। এবং যদি টাকার অঙ্কে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে কত টাকা লেনদেন হয়েছে সেই হিসেবটা যদি বলি, এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 60,85,00,000 টাকা এবং শেয়ার হাত বদল হয়েছে 22,455 বার শেয়ার হাত বদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এবং যে কোম্পানিগুলোর শেয়ারের কথা বলছি সেই কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি এবং কমার হারের কথা যদি বলি, দাম বৃদ্ধির পাল্লাটাই কিন্তু ভারী আছে এখন পর্যন্ত, এবং সেক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে আজকে ঢাকার পুঁজিবাজারে 210টি কোম্পানির শেয়ারের দাম এবং দাম কমেছে 75টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত আছে 78টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত। এই চিত্র ঢাকার পুঁজিবাজারের। এবং একটু যদি চিত্রটা দেখাই, সকাল থেকে 10টা থেকেই দেখা যায় কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা, কিছুটা থেকে আবারও নিম্নমুখী প্রবণতা এবং তারপর কিন্তু এখন পর্যন্ত উত্থান পতনের মধ্য দিয়ে চলছে। কিন্তু দেখা গিয়েছিল 10:30টার দিকে, 10:30 থেকে 10:40 এই সময়ের মাঝামাঝি কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ ছিল বলা যায়, ভালো চিত্র। এবং আমরা যদি একটু গতকালকের হিসেবটাও দেখাই যে ডিএসই এক্স সূচকেও গতকাল ডিএসই এক্স সূচক, ডিএস30 সূচক অর্থাৎ 3 সূচকে নিম্নমুখী প্রবণতা দিয়েই কিন্তু দেখা গিয়েছিল যে শেষ হয়েছিল দিন এবং গতকাল টাকার অঙ্কে লেনদেন হয়েছিল 303,27,00,000 টাকা। অর্থাৎ গত 2 কার্যদিবসে এই সপ্তাহের কিন্তু সারা দিনভর আমরা যেমনটি দেখেছিলাম উত্থান পতনের মধ্য দিয়ে সূচকের লেনদেন, তারপর কিন্তু দিন শেষে নিম্নমুখী প্রবণতা দিয়েই কিন্তু গত 2 কার্যদিবসে রবিবার সোমবার শেষ হয়েছিল এবং আজ মঙ্গলবার সকাল থেকে উত্থান পতনের মধ্য দিয়ে চলছে। এবং এই মুহূর্তে যদি আমরা একটু বলি যে লেনদেনের ভিত্তিতে কোন কোম্পানিগুলো এগিয়ে আছে, সেক্ষেত্রে আমরা যদি 1 নম্বরে দেখি, লেনদেনের ভিত্তিতে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে 1 নম্বরে আছে অরিয়ন ইনফিউশন। অরিয়ন ইনফিউশন এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 8 কোটি টাকা এবং রবি 2 নম্বরে, তারা লেনদেন করেছে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 4
4 লাখ টাকা এবং জিপিএইচ ইস্পাত লেনদেন করেছে এখন পর্যন্ত 3,51 লাখ টাকা। খান ব্রাদার্স আছে 4 নম্বরে লেনদেনের ভিত্তিতে, তারা এখন পর্যন্ত লেনদেন করেছে 2.5 কোটি টাকার মতো এবং 5 নম্বরে ওএমএক্স আছে, তারা লেনদেন করেছে 2,49 লাখ টাকা। তো এই ছিল হচ্ছে লেনদেনের ভিত্তিতে যারা এখন পর্যন্ত এগিয়ে আছে সেই কোম্পানিগুলোর চিত্র, যে কারা এখন পর্যন্ত লেনদেনের ভিত্তিতে এগিয়ে আছে। কিন্তু দিন শেষে আসলে সেই ঊর্ধ্বমুখী প্রবণতা নাকি গত 2 কার্যদিবসের মতোই নিম্নমুখী প্রবণতা দিয়েই ঢাকার পুঁজিবাজারের লেনদেন শেষ হয়, তাই দেখার পালা, তা দেখা যাবে দিন শেষে। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। যাচ্ছি অন্য প্রসঙ্গে। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষকদের উৎপাদনে নিতে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। নতুন রোগবালাই একদিকে যেমন খরচ বাড়ছে, অন্যদিকে প্রভাব পড়ছে উৎপাদনেও। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কৃষি বিভাগকে কতটা পাশে পাচ্ছেন কৃষক? অনেকের অভিযোগ, ওয়ার্ডের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ তো দূরের কথা, অনেকেই তাদের চেনেও না। তবে সার্বক্ষণিক কৃষকদের পাশে থাকার দাবি রংপুরের কৃষি বিভাগের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর বিভাগের সবথেকে বেশি আবাদি জমির পরিমাণ মিঠাপুকুর উপজেলায়। এখানে বছরে আলু সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের পরিমাণ গড়ে 5 লাখ মেট্রিক টন। তবে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে কৃষকদের। লতিফপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কৃষক শহীদুল ইসলাম জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে একই জাতের বেগুন গাছে 2 রঙের বেগুন ফলছে। বেড়েছে নিত্য নতুন রোগবালাই, তবে কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ার অভিযোগ তার। নিজে আমি করি, যা দোকানে যাই, যা বলে তুলে সার দেন, এ তুলে আমাকে মনে করে ইয়াও দেন, কি হ্যাঁ 4 ঢোলের আমাকে ওষুধ দেন, দিয়ে দিলে আমি মনে করে দেই। সত্যতা যাচাইয়ে ওই ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তাকে বিকেল 4টার দিকে একজন কৃষককে দিয়ে ফোন দেয়া হয়। তবে শরীফুল ইসলাম নামে ওই উপসহকারী কৃষি কর্মকর্তা আসতে পারবেন না বলে জানান। যোগাযোগ করতে বলেন পরের দিন। ওয়ার্ডটির একাধিক কৃষক অভিযোগ করেন, কোনো সময়ই কৃষি বিভাগের কাছ থেকে সহযোগিতা মেলে না। বেগুনে যে ছিদ্র করতেছে, আবার ভাইরাস। এখন নিজে হবে না ভাই, আপনি তো ভাই আসেনও না আমাদের এইদিকে, দেখাই নাই, পরামর্শ নেই করতে কি। 4:30 উপজেলা কৃষি অফিসে গিয়ে ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাওয়া যায়নি। কৃষকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা জানান, রোগীরা ডাক্তারের কাছে না আসলে সেবা মিলবে কিভাবে। তবে বিভাগের সর্বোচ্চ কর্তার দাবি, তারা সবসময়ই কৃষকের পাশে রয়েছেন। জ্বর হয় কৃষকের কাছে কি ডাক্তার যায় না, কৃষক ডাক্তারের কাছে যায়? এটা হচ্ছে মানে ভাইস ভার্সা, মানে একে অপরের কাছে আসতে হবে। দীর্ঘদিন ধরে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যে উঠান বৈঠক করছে এসেওরা, যার কারণে কৃষকরা এ ব্যাপারে অনেকটা অভিজ্ঞ হয়েছে। প্রতিটি ইউনিয়নে 3টি ওয়ার্ড মিলে কৃষকদের সার্বিক বিষয়ে পরামর্শ দিতে দায়িত্বে রয়েছেন একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা। তবে অভিযোগ রয়েছে, অধিকাংশ ক্ষেত্রে তাদের কাছে পান না কৃষক। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আগারগাঁওয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে রিহাব ফেয়ার। সেখানে আছেন রিপোর্টার MS আরিফিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফিন, দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কিন্তু ঢাকা, এবং এই ঢাকার মানুষের আয়ও কিন্তু বেশি। বলাই যায় যে অর্থনীতির প্রায় 1/3 চাহিদা কিন্তু এই ঢাকা থেকেই পূরণ হয়, যে কারণে ঢাকার মানুষের আবাসনের যে চাহিদা সেটা কিন্তু ঢাকার মানুষদেরই বেশি। এমন বাস্তবতায় 2001 সাল থেকেই আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব তারা আবাসন মেলার আয়োজন করে আসছে, এবং এবার 2024 সালের রিহাব ফেয়ারটির উদ্বোধন হয়েছে গতকাল বিকেলে উদ্বোধন হয়েছে, এবং এই মেলাটি 5 দিন ব্যাপী চলবে, আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। এই মেলার আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, এটি তাদের 26তম আসর, এবং ঢাকায় 26তম আসরের পাশাপাশি তারা চট্টগ্রামেও ইতিমধ্যে সফলভাবে 18টি আসর আয়োজন করেছে, এবং দেশের গৃহায়ন শিল্পের প্রচার ও প্রসারের জন্য তারা কিন্তু দেশের বাইরেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, দুবাই সহ বেশ কিছু দেশে কিন্তু সফলভাবে এই মেলার আয়োজন করে। এই মেলার দর্শনার্থী ও ক্রেতারা এসে যারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই মেলাটির মাধ্যমে সাধ্যমতো তাদের প্লট কিংবা ফ্ল্যাটের খোঁজখবর নিতে পারছেন, এবং প্রথমবারের মতো এই মেলায় কিন্তু ফ্ল্যাটের বাইরেও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং হোম ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠানও কিন্তু অংশ নিয়েছে।
যে কারণে একই ছাদের নিচে এসে ক্রেতা এবং দর্শনার্থীরা তারা প্লট এবং ফ্ল্যাট ক্রয়ের বাইরেও কিন্তু তারা গৃহঋণ এবং বাসা তৈরির জিনিসপত্র সম্পর্কেও কিন্তু ধারণা নিতে পারছে। তো সব মিলিয়ে যদি বলি হচ্ছে এই মেলাটির আয়োজক প্রতিষ্ঠান আমাদেরকে জানিয়েছে যে প্লট এবং প্লট বিক্রি থেকে তারা এবার 1000 কোটি টাকার লক্ষ্যমাত্রা রেখেছে আর কি। এই ছিল রিহাব মেলা থেকে আমার কাছে সবশেষ। আগারগাঁও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী MS আরিফিন। সর্বজনীন পেনশন স্কিম চালুর বছর পেরোলেও মিলছে না আশানুরূপ সাড়া। কর্তৃপক্ষ বলছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি আরও ঝিমিয়ে পড়েছে। আগের সরকারের প্রতি আস্থার ঘাটতি ও প্রচারণার অভাবে স্কিমের বিস্তারিত জানেন না অনেকেই। দীর্ঘমেয়াদে টাকা রাখতে পান না ভরসা। স্কিমকে চলমান ও আকর্ষণীয় করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। সব শ্রেণী পেশার মানুষকে অবসর ভাতার সুবিধা দিতে 2023 সালের আগস্টে সার্বজনীন পেনশন স্কিম চালু করেছিল হাসিনা সরকার। প্রবাসী, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য 4টি ক্যাটাগরি চালু করা হয়। তবে বছর পেরিয়ে গেলেও অনেকেই জানেন না এই স্কিমের সুবিধা অসুবিধা। কেউ এটা সুফল কুফল কেউ কিন্তু কিছু ভালোভাবে বলতে পারছে না, বা আমি নিজেও এটা জানি না সুফল কোথায় কুফল কোথায়। এই মুহূর্তে আমি আমার গভর্নমেন্টের এই জায়গায় আমি টাকাটা রাখলাম, বাট আমার টাকাটা দেখা যাচ্ছে যে আমি পরবর্তীতে ব্যাক পেতে নাও পারি। 500 টাকা জমা করলে তারপর 40 বছর পরে যে একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, এই বিষয়টা তো আমিও জানি না। আমার মনে হয় সারা বাংলার মানুষও ওইরকমভাবে অবগত না। তথ্য বলছে 15 অক্টোবর পর্যন্ত স্কিমের জন্য মোট নিবন্ধনের পরিমাণ 4 লাখেরও কম। এর মধ্যে সবচেয়ে বেহাল দশা প্রবাসীদের স্কিমে, আর সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে স্বল্প আয়ের মানুষের সমতায়। বিভাগ ভিত্তিক নিবন্ধনে তলানিতে ময়মনসিংহ এবং সর্বোচ্চ চট্টগ্রাম। সাধারণ মানুষ বলছেন একদিকে নেই প্রচারণা, অন্যদিকে আস্থার অভাবে তাদের আগ্রহ কম। এটা কোন খাতে, কোন কার আন্ডারে যাবে, অর্থ বিভাগের আন্ডারে যাবে, কিভাবে কি ডিটেলস এটা না জানলে তো মানুষ এটাতে আগ্রহ ফিল করবে না। আমার এই টাকাটা যদি অন্য কোথাও আমি ইনভেস্ট করে ডাবল আমি বেনিফিটেড হই, তাহলে সেটা আমার জন্য কিন্তু অনেক বেশি কাজে দিবে। জনসাধারণের আস্থার ঘাটতি প্রসঙ্গে কর্তৃপক্ষের আশ্বাস, জমাকৃত টাকার গ্যারান্টি দিবে খোদ সরকার। কম ঝুঁকিপূর্ণ বেশি লাভ এরকম জায়গাগুলোতে আমরা বিনিয়োগ করব, ওখানে বলা আছে ক্যাটাগরিক্যালি। এই মুহূর্তে আমরা শুধু ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছি। যেহেতু এটা গভর্নমেন্ট গ্যারান্টেড প্রোগ্রাম, সুতরাং মানুষের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিংবা সংশয় থাকার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। অন্তর্বর্তীকালীন সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিপিডির এ অর্থনীতিবিদ। স্বল্প আয়ের মানুষদের জন্য বিশেষ স্কিম, এগুলো কিন্তু ধারণাগতভাবে ভালো। সে আস্থা দেওয়ার দায়িত্বটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই বর্তাবে, এবং তারা যদি সেটা দিতে পারেন এবং পরবর্তীতেও যে রাজনৈতিক সরকার আসবেন তাদের পক্ষ থেকেও যদি এ ধরনের ধারাবাহিকতাটার মেনটেন করার একটা অঙ্গীকার থাকে, তখন কিন্তু মানুষ উৎসাহী হবে। মানুষের মাঝে এই স্কিম নিয়ে সর্বাত্মক সচেতনতা বাড়াতে সক্ষম হলে সরকারের সামাজিক নিরাপত্তার দায় অনেকটাই মিটবে বলে মত সংশ্লিষ্টদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম আমরা। এই বিষয় নিয়ে আলোচনার জন্য এখন স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক MM আকাশ। স্যার, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা উদ্যোগটি নিয়ে কথা বলবো যে কেমন ছিল, প্রতিবেদনও দেখলাম, আপনার থেকেও জানতে চাইবো, কিন্তু তার আগে জানতে চাইবো আসলে উদ্যোগটি কেমন ছিল বাস্তব ভিত্তিতে। দেখুন, একটা হলো নামটার সঙ্গে এটার মিল নেই। নামটা হলো সার্বজনীন পেনশন স্কিম, কিন্তু এটা সার্বজনীন না, এটা একটা ভলান্টারি পেনশন স্কিম। কেউ যদি টাকা দিয়ে প্রিমিয়াম দিয়ে রেজিস্ট্রি করে অন্তর্ভুক্ত হয় তাহলে তার উপর সরকারি কর্মচারীদের জন্য এটা প্রযোজ্য না। সেমি অটোনমাসদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য প্রজেক্ট করতে গিয়েছিল, আমরা আন্দোলন করে এটা থামিয়ে দিয়েছি। তার মানে একটা সুবিধা বা প্রাপ্ত অংশ এটা নিচ্ছে না। অসুবিধাপ্রাপ্ত যে অংশটা আছে তারা এটাতে লাভবান হতে পারে, কিন্তু তাও আবার নির্ভর করবে প্রাইভেট সেক্টরের যেটা একটা হলো প্রবাসীরা এটাতে দিবে কিনা। ওদের তো ফরেন এক্সচেঞ্জে টাকাটা দিতে হবে, দেখলাম প্রবাসীর সংখ্যাটা সবথেকে কম। প্রবাসীদের ফরেন এক্সচেঞ্জে প্রিমিয়াম দিতে হবে। তো এখন যেই রেটে গভর্নমেন্ট বাইরে থেকেই যেই টাকাটা পাওয়া যায়, এখানে সেইভাবে এক্সচেঞ্জ রেট সুবিধা করে
দেওয়ার ব্যবস্থা করবে কিনা, তারপর একটা সিকিউরিটির কোশ্চেন আছে, টাকাটা শেষ পর্যন্ত ফেরত পাবো কিনা, সুতরাং ওখানে উৎসাহ কম। তারপরে আছে হলো আপনার প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরের এমপ্লয়ারদেরকে একটা পার্ট দিতে হবে, তো এমপ্লয়াররা রাজি না হলে এমপ্লয়িরা দিবে, এমপ্লয়াররা না দিলে তখন আরেকটা ঝামেলা হবে। আর বাকি আছে যেটা হলো সেলফ এমপ্লয়েড, তারা নিজেরা কিছু দিবে, সেলফ এমপ্লয়েড পুয়ার, আরেকটা আছে একদম পুয়ার। তো সমতা যেটাতে 50% ম্যাচিং গ্র্যান্ট গভর্নমেন্ট দিবে, সেইটার ক্ষেত্রে কিছুটা সাড়া পাওয়া গেছে, কিন্তু সেটা তো পরিমাণ খুবই অল্প। আমি এখন পর্যন্ত দেখলাম রেজিস্ট্রেশন হয়েছে 4 লক্ষ, 4 লক্ষ মাত্র হয়েছে। কিন্তু হওয়ার কথা হলো আপনার যারা বয়স যাদের রেজিস্ট্রেশন হবে 15 থেকে 50-এর মধ্যে, ওয়ার্কিং গ্রুপ, তারা রেজিস্টার করে এই ভলান্টারিলি এটাতে আসবে, তাদের পরিমাণ হলো 10 কোটি। এখনই 17 কোটি যদি আমরা ধরি, 62% হলো ওয়ার্কিং গ্রুপ, সুতরাং প্রায় 10 কোটি। তো 10 কোটির থেকে 4 লক্ষ যদি রেজিস্ট্রেশন করে থাকে, বড় একটি অংশ তো পড়েই আছে। মানে এটা একটা খুবই প্রোগ্রেসটা খুবই হতাশাজনক। এটার দুটো কারণ, একটা হলো প্রাইভেট সেক্টর ম্যাচিং ফান্ড দিতে রাজি হচ্ছে না, আরেকটা কারণ হচ্ছে যে নিচের দিকে যারা, তাদের পক্ষে মাসে 1000 টাকা দেওয়া কঠিন। ধরা হয়েছে নিচের দিকের যারা দিবে সমতাতে, তাদের মাসিক আয় 5000 টাকা, তাহলে তাদের 20% আয় সেভ করে এই প্রিমিয়াম দিতে হবে। তাদের তো কোনো সেভিংসই নাই। তাহলে কি উদ্যোগটা বাস্তবসম্মত ছিল না? একদমই না, বাস্তবসম্মত ছিল না। কারণ বাস্তবসম্মত করতে গেলে পরে পভার্টি লেভেলের নিচে যারা, তাদের কাছ থেকে প্রিমিয়াম আদায় করলে তারা, কিন্তু তবু তারা দিচ্ছে। হয়তো তারা রিয়েলি সেই 5000 টাকা ইনকাম গ্রুপ না, হয়তো অন্য একটু উপরের গ্রুপ, তারা সমতা নাম দিয়ে হয়তো এক্সক্লুডেড গ্রুপ ইনক্লুডেড হয়ে সেটা দিচ্ছে। তাতেও লোক সংখ্যা কমেছে 4 লক্ষ। আমরা এই জায়গায় যদি একটু কিছু তথ্য দেখি স্যার, আমরা দেখতে পাচ্ছি প্রবাসীদের আগ্রহ কিন্তু একদম তলানিতে, মাত্র 913 জন কিন্তু মাত্র নিবন্ধন করেছে। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে তাদের আগ্রহ বাড়ানোর জন্য কি করা যেতে পারে? তাদের রেট অফ প্রফিট অন্য জায়গায়, যেটা অপরচুনিটি কস্ট আমরা যেটা বলি, সেটার সমান না হলে এখানে কিছু করার নাই। কারণ যে কোনো মানুষ এক জায়গায় টাকা, এটা তো মানে পেনশন, এটা ডিপিএস, এটা সার্বজনীন পেনশন স্কিম না। সার্বজনীন পেনশন স্কিম তো হলো হিউম্যান রাইট, সেটা হলো বয়স হলে আপনার যে 1 কোটি লোক এখন বৃদ্ধ, তারা প্রত্যেকেই পাবে, সেটা তো ওইভাবে জিনিসটা হচ্ছে না। সুতরাং প্রবাসীদের মধ্যে ওরা দেখবে যে আমার এই টাকাটা আমি অন্য কোন জায়গায় সেভ করলে বৃদ্ধকালে আমি সেখান থেকে বেশি টাকা পাবো। সুতরাং এটা ভলান্টারি এবং এটাতে অপরচুনিটি কস্ট হাই, সুতরাং তারা করবে না। আর প্রগতিতে আপনি দেখছেন কত নিবন্ধন হলো, এত আচ্ছা নিবন্ধন যারা করেছে তারাও সবাই মানে সমতাতে আছে, সমতাতে হলো নিবন্ধন সবচেয়ে বেশি। তার মানে মনে হচ্ছে যে ওইখানে যেহেতু গভর্নমেন্ট 50% টাকা গ্যারান্টি দিচ্ছে, 50% টাকা যেহেতু গ্যারান্টি দিচ্ছে, সেই জন্য হয়তো একটা লোভ তৈরি হয়েছে যে আচ্ছা আমি অর্ধেক টাকা দিলাম, অর্ধেক গভর্নমেন্ট দিল, তাতে। তার মানে দুটো প্রবলেম এখানে আছে, একটা হলো ইনসেন্টিভের প্রবলেম, আরেকটা হয়তো জানিই না, প্রচারও নাই, আর থার্ড প্রবলেমটা হলো সিকিউরিটির প্রবলেম। এই যে সেক্ষেত্রে কি এই যে রাজনৈতিক পট পরিবর্তন যেটা হলো, সেক্ষেত্রেও কি রাজনৈতিক যে পট পরিবর্তনের কারণটা কি বেশি মানুষের আস্থা হারানোর জন্য? না, বড় কারণটা হলো এটার জন্য যে ন্যাশনাল পেনশন অথরিটি আছে, তাদের ক্যাম্পেইনটা ভালো না। তারা ক্যাম্পেইন করে দেখাবে যে এই টাকাটা আমরা নিয়ে এই কাজ করছি, এই কাজ করে এই মুনাফা হচ্ছে। এবং তারা অবশ্য বলেছে, আমি দেখলাম যে যিনি ইন্টারভিউ দিলেন একটু আগে, তিনি বললেন যে এটা আমরা ট্রেজারি বিলে সিকিউরড জায়গায় ইনভেস্ট করেছি। তো ট্রেজারি বিলের রেট অফ ইন্টারেস্ট যা, তাতে এই পেনশন দিতে গেলে ওই টাকা দিয়ে তো হবে না, আরও করতে হবে। আবার আরও ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে গেলে সেই টাকা আবার ফেরত আসবে কিনা। তবে যেহেতু এটা গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে, ন্যাশনাল পেনশন অথরিটির কর্তৃত্ব, গভর্নমেন্ট আলটিমেট কর্তৃত্ব গভর্নমেন্টের হাতে, সেই জন্য হয়তো সিকিউরিটি ইস্যুটা অতটা নাই, কিন্তু সেই জিনিসটা প্রচারে নেই। এটাও একটু কনভিন্স করতে হবে যে আমার গভর্নমেন্ট চেঞ্জ হলেও ভালো পদ্ধতি তো চেঞ্জ হলে চেঞ্জ হয় না। এটা তো শেখ হাসিনার পদ্ধতি, কিন্তু এখন স্বৈরাচার বিদায় হওয়ার পরেও এটা রাখা হচ্ছে, এবং এটাকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলেও এটাকে রাখা উচিত এবং রাখা হবে। শুধু রাখা উচিত না, এটাকে আরও ইজি করা এবং প্রিমিয়ামগুলো গরিব মানুষের জন্য সহজ করা
এবং তাকে সাবসিডি দেওয়া, এগুলো করলে এটা কন্টিনিউ করবে। মানে এটা যে জনগণের স্বার্থে একটি উদ্যোগ, তখনও বলা হয়েছিল উদ্যোগ নেওয়ার সময়, কিন্তু জনগণ পর্যন্ত কি উদ্যোগটা পৌঁছেছিল? না, এটা তো ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে। এই যে 4টা ধরন করা হয়েছে, 4টা ধরনের মাঝখানে আবার একটা 5টা ধরন করেছিল প্রত্যয়, সেটা আবার প্রত্যাহার করে নিয়েছে। মানে এটা একটা এক্সপেরিমেন্টাল স্টেজে আছে, তো সুতরাং এটা ইনফরমেশন, কিন্তু এক্সপেরিমেন্ট কথাটা যদি আসে তাহলে তো জনগণ আরো ভরসা পাবে না। হ্যাঁ, কিন্তু এটা পরিষ্কার করে বলা দরকার যে আমরা এটা কন্টিনিউ করব এবং এটাকে আরো সহজ করব এবং আমরা প্রাইভেট সেক্টরকে বাধ্য করব তার ডিউ শেয়ারটা যাতে সে দেয়। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর আওতায় আসেননি, সেটা আমরা দেখেছিলাম। এসেছিল, তারপরে আপনারা ওরা আন্দোলন করে এটার কারণটা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেনাবাহিনীর বা অন্যান্যদের মতো সমান সুবিধা চায়। তারা যেহেতু মোট যে টাকাটা গভর্নমেন্ট পেনশন দেয় তার 2 ভাগ করে দেয়, একটা ভাগ একত্রে দিয়ে দেয়, আরেকটা ভাগ সে পেনশন আকারে পেতে থাকে। কিন্তু এখানে তো একত্রে কোনো টাকা আর দিবে না, খালি পেনশন আকারে দিতে থাকবে। এই ডিসক্রিমিনেশনটার কারণে এটা যারা একত্রে পায় তাদের জন্য লাভজনক। এই খাতটি যে সার্বজনীন পেনশনের যে কথাটি আমরা দেখলাম, এটা কি সামাজিক সুরক্ষা খাতের একটি বড় পরিসরের উদ্যোগ হতে পারে? না, এটা যখন গভর্নমেন্ট ঠিক করলো যে মানুষকে সামাজিক সুরক্ষা দিতে হবে লাইফ সাইকেল বেসিসে, মানে সব সময়, তার মানে বৃদ্ধকালেও তাকে দিতে হবে। কিন্তু প্রবলেম হলো এটা যখন সামাজিক সুরক্ষা কর্মসূচির অধীনে আসবে তখন এটার ফান্ডিংটা হবে নট বাই ইন্ডিভিজুয়াল পেমেন্ট বাট বাই ট্যাক্সেশন। জেনারেল পিপলের কাছ থেকে নিয়ে গভর্নমেন্ট তার বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ করে এটাকে ফাইন্যান্স করবে। সেটা না করা পর্যন্ত এটা সকল বৃদ্ধের জন্য কার্যকরী হবে না। সর্বজনীন পেনশন স্কিম যেন বাজেট থেকে সেটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে কথা বলার জন্য যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক MM আকাশ। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। শীত বস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের হোশিয়ারি পল্লীর কারিগররা। চাহিদা থাকায় সোয়েটার, মাফলার সহ বিভিন্ন বস্ত্র কিনতে প্রতিদিনই ভিড় জমান পাইকাররা। কারিগরেরা বলছেন মৌসুমে প্রায় 500 কোটি টাকার শীত বস্ত্র বেচা কেনা হয়। বিস্তারিত বিপ্লব ইসলামের রিপোর্টে। সকাল থেকে সন্ধ্যা খটখট শব্দে মুখর থাকে পুরো গ্রাম। কেউ চরকায় সুতো কাটছে, কেউ বা ব্যস্ত রং করতে, আবার অনেক কারখানায় ঘুরছে আধুনিক মেশিনের চাকা। সোয়েটার, মোজা, কার্টিকেন, মাফলার, টুপি, বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক তৈরিতে দম ফেলার ফুরসত নেই গাইবান্ধার হুঁশিয়ারি পল্লীর বাসিন্দাদের। গোবিন্দগঞ্জ উপজেলার কোচার শহর, মহিমাগঞ্জ ও শালমারা ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম জুড়ে গড়ে উঠেছে হোশিয়ারি শিল্পের ছোট বড় কারখানা। শীত মৌসুমে বেকার থাকে না কেউ। সরকারি ব্যাংক বা বিভিন্ন ব্যাংক যদি অল্প সুদে যদি মনে করেন এখানে হুঁশিয়ারি ব্যবসাদের যদি ঋণ দিত, তাহলে এই ব্যবসাটা আরও মনে করেন বেশি হইতো আমাদের এলাকায়। রাস্তাটা একটু কার্পেটিং হলে বা সরবরাহ হলে আমাদের কাঁচামালগুলো আনা নেওয়ার জন্য খুবই সুবিধাজনক হবে। লোডশেডিংটা যদি কম হতো তাহলে আরও ব্যবসায় উন্নতি হতো। এ শিল্পের উন্নয়নে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং এবং আমাদের যে বিসিকের আর্থিক সহায়তাটা আছে, এটা আমরা প্রায় 50 জনকে ঋণ সহায়তা দিয়েছি। গোবিন্দগঞ্জে প্রায় 1300 হোশিয়ারি কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় প্রতি শীত মৌসুমে প্রায় 500 কোটি টাকার শীতবস্ত্র কেনা বেচা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ক্রেতা সংকটে হিলি স্থল বন্দরে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। বন্দরে এই বিক্রি হচ্ছে কেজি প্রতি 35 থেকে 40 টাকা দরে। বিস্তারিত জানাতে হিলি স্থল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। চাহিদা থাকা হিলি স্থল বন্দর দিয়ে চাল, ছোলা, পেঁয়াজ সব ধরনের পণ্যই হিলিস্থল বন্দর দিয়ে আমদানি হচ্ছে। গত 3 দিনের ব্যবধানে ক্রেতা সংকটে পেঁয়াজের দাম নিম্নমুখী। কেজিতে 15 টাকা কমে বিক্রি হচ্ছে, 35 থেকে 38 টাকা বিক্রি হচ্ছে। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 109 থেকে 11 টাকা এবং চালের কিন্তু দামটা ঊর্ধ্বমুখী। চিকন জাতের চাল কেজিতে বৃদ্ধি পেয়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত 3 দিনে হিলিস্থল বন্দর দিয়ে পেঁয়াজ 70 ট্রাকে 2018 মেট্রিক টন আমদানি হয়েছে। এদিকে ছোলা 4 ট্রাকে 140 মেট্রিক টন, চাল আমদানি হয়েছে 187 ট্রাকে
7,525 মেট্রিক টন কিন্তু আমদানি হয়েছে। তো বিশেষ করে যেহেতু সব ধরনের পণ্যই কিন্তু আমদানি হচ্ছে, ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসতেছে, তবে হঠাৎ করে চালের দামটা কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে যারা চাল নিতে আসেন তারা কিছুটা বিপাকে পড়ছেন। তারা বলছেন যেহেতু ভরা মৌসুম, বাংলাদেশে যেহেতু চালের পর্যাপ্ত চাল আসছে, আর ভারতীয় চালটা হয়তো বৃদ্ধি পাওয়ার কারণ কি, তবে ব্যবসায়ীরা বলছেন ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু দাম বুকিং রেটটা বৃদ্ধি করার কারণে মূলত এখানে চালের দামটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া হঠাৎ করে পেঁয়াজের দামটা বৃদ্ধি পাওয়ার পেঁয়াজের দামটা কমার কারণে কিছুটা স্বস্তিতে বর্তমানে এখানকার যারা পাইকারি ব্যবসায়ী তারা কিন্তু স্বস্তি তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। সবকিছু মিলে বলা যেতে পারে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। এতটুকু চলে হিলি স্থলবন্দর থেকে আমার কাছে। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। দিনাজপুরের হিলির মাধবপাড়া এলাকায় বসেছে অস্থায়ী পাইকারি আলুর হাট। এই হাটে উঠতে শুরু করেছে আগাম জাতের নতুন আলু। প্রতিদিন 18 থেকে 20,000 মন আলু বিক্রি হচ্ছে এখানে। অস্থায়ী এই হাটে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে স্থানীয় অনেক বেকার মানুষের। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। সরকারি নানা পদক্ষেপ ও আলুর দাম ভালো পাওয়ায় উত্তরের জেলা দিনাজপুরের সর্বদক্ষিণের উপজেলা হাকিমপুরে প্রতি বছরের মতো এবারও আবাদ হয়েছে আগাম আলু। এসব আলু আগাম উঠায় মাধবপাড়া এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী পাইকারি আলুর হাট, যেখানে কৃষক সরাসরি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তাদের উৎপাদিত আলু বিক্রি করতে পারেন পাইকারদের কাছে। এছাড়াও গুনতে হয় না ইজারার টাকা। আলুর ভালো দাম পেয়ে খুশি কৃষক। এখানে আমি আলু বেচতে আসি, এখানে দাম একটু সুবিধা, এই কারণে আলুটা নিয়ে আসলাম। জমির থেকে নিয়ে এসে বিক্রি করতেছি, টাকাও ভালো পাচ্ছি আমরা এখানে। গ্রামের কৃষকেরা আসে শাসনদে আলু বিক্রি করে যথেষ্ট পরিমাণ নিরাপত্তার সহিত। এদিকে আলুর মান ভালো হওয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এই হাটে। প্রতিদিন প্রায় 10 থেকে 15 ট্রাক আলু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এখানে প্রতিদিন 15-20 টাকা করে ট্রাক লোড হয় আলু। কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই এখানকার যারা কৃষকরা আছে তারা স্বাচ্ছন্দ্যে আলু বেচা কেনা করতে পারে। এখানে রোমান আলু কিনলাম 2100-2250 টাকা মন, আর ক্যারেজ আলু কিনলাম হচ্ছে 2000-2150 টাকা মন। আলু আবাদে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং উপজেলা কৃষি অফিসের ব্লক পর্যায়ে যে প্রচারণা সেগুলোর কারণে কিন্তু আমাদের হাকিমপুর উপজেলায় চলতি মৌসুমে আগাম আলুর ফলন অনেক ভালো হয়েছে। হাকিমপুর উপজেলায় এবছর 1042 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। সময় সংবাদ, হিলি। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ 2022-এ নির্মাণ বিধিমালা নিয়ে জটিলতা আগামী 2 সপ্তাহের মধ্যে সমাধান করার কথা জানিয়েছেন রাজুক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আবাসন মেলার উদ্বোধন করে কথা জানান তিনি। পরে মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। 5 দিনের এই মেলায় অংশ নিয়েছে আবাসন সংশ্লিষ্ট বিভিন্ন ক্যাটাগরির 110টি প্রতিষ্ঠান। এর আগে স্বাগত অনুষ্ঠানে রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি ও বৈষম্যমূলক ড্যাপ চূড়ান্ত করায় আবাসন খাত স্থবির হয়ে গেছে। বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ 2022-35 প্রণয়ন করেন, যার ফলে ঢাকা শহরের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। ড্যাপের যে ফারের যে বিষয়টা এবং বিধিমালার যে বিষয়টা, এটা আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে মোটামুটি আমরা শেষ করে ফেলবো। সরকারও চাচ্ছে যে কতগুলো স্যাটেলাইট শহর করার জন্য ঢাকার একটু বাইরে, মানিকগঞ্জ, নরসিংদী, তো গাজীপুর, মানে আমাদের মুন্সিগঞ্জ, এবং এটা আমরা হাই স্পিড যে মেট্রো সিস্টেম থাকবে, যে আপনি হয়তো 20 মিনিটের মধ্যে ঢাকা থেকে আপনার গন্তব্যে চলে যাবেন। নোয়াখালীতে উদ্বোধন করা হলো এনআরবিসি ব্যাংকের উপশাখা। সোমবার সকালে সোনাইমুড়ির আমিষাপাড়া বাজারে উপশাখার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। এ সময় উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের পরিচালক লকিয়ত উল্লাহ। উপশাখাটির মাধ্যমে ব্যাংক সংক্রান্ত সেবা নিশ্চিত করা হবে বলে জানান বক্তারা। সারা দেশে এনআরবিসি ব্যাংকের 109টি শাখা সহ 1.5 সহস্রাধিক উপশাখা রয়েছে।
সেন্ট মার্টিন দ্বীপে দিনব্যাপী বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছে ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ। প্লাস্টিক বর্জ্যে পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরির উদ্দেশ্যে সম্প্রতি এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ১,৫০০ কেজির বেশি সামুদ্রিক বর্জ্য সংগ্রহ করেন ৩৫০ জনের বেশি স্বেচ্ছাসেবী। আয়োজকরা জানান, জনপ্রিয় পর্যটন স্পট হওয়ায় দ্বীপটিতে নিয়মিত ভ্রমণকারীরা আসেন। তাদেরও স্থানীয়দের অপরিকল্পিত প্লাস্টিকের ব্যবহার এবং সেগুলো নির্দিষ্ট জায়গায় না ফেলায় তৈরি হচ্ছে প্লাস্টিক বর্জ্য। এ অবস্থায় সমুদ্র দূষণ মোকাবিলায় ও সামুদ্রিক প্রবাল সহ জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপটিতে অবস্থানরতদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ইউনিলিভার বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্সের পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার। বাংলাদেশ বৈজ্ঞানিক বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদের 2025-26 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনটির মোট ভোটার সংখ্যা 288 জন। নির্বাচনে 33 জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্বাহী পদে 12 ও সহযোগী পদে 6 জন নির্বাচিত হন। নির্বাচিত 18 জন পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক বেছে নেবেন। নতুন কমিটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবসায়ীদের ব্যবসার পথকে সহজ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করেন সংগঠনটির নেতারা। 2012 সালের পর নতুন কমিটি পেতে যাচ্ছে সংগঠনটি। মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি বন্দি বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই চুক্তি কার্যকর হলে খুব দ্রুত বন্দীদের দেশে প্রত্যর্পণ করা হবে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে আটক রয়েছেন প্রায় 100 বাংলাদেশি। এসব বন্দীদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। এই চুক্তি কার্যকর হলে আবেদনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দীরা দেশে ফিরে সাজার বাকি মেয়াদ পার করতে পারবেন বলে জানান তিনি। সম্প্রতি ভারপ্রাপ্ত হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল ও কারা কর্মকর্তা। এ সময় তাকে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের যেসব মামলা চলমান আছে তা দ্রুত সম্পন্ন করা সহ ছোটখাটো কোনো অপরাধে মামলা না করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়। এছাড়া মামলা পরিচালনায় আর্থিক সঙ্গতি নেই এমন প্রবাসীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী প্রদানের অনুরোধ জানান বাংলাদেশ হাই কমিশনার। যখনই দেশ থেকে আসবেন, এয়ারপোর্টে যারা আসবেন, অপরিচিত কারোর কোনো প্যাকেজ বা কিছু নেবেন না, কারণ এই মাদকের মামলায় যারা এয়ারপোর্টে বিভিন্ন কারণে মাদক সহ ধরা পড়েছেন, এরকম কয়েকজন রয়েছেন, তারা আমাদেরকে বলেছেন যে তারা এটি জানেন না এর ভিতরে কী ছিল, কিন্তু কেউ তাদেরকে এটি দিয়ে দিয়েছে এবং তারা নিয়ে এসেছেন। আমরা কিন্তু চাইলে এটি থেকে আমরা সচেতন হলে আমরা এই ধরনের যে বিষয়গুলি থাকে সেটি থেকে আমরা রক্ষা পেতে পারি। আরেকটি বিষয় হচ্ছে তুচ্ছ কারণে নিজেদের মধ্যে মারামারি। আপনারা জানেন মালদ্বীপের আইন অনুযায়ী মারামারি কিন্তু একটি কঠিন শাস্তিমূলক অপরাধ। বিশেষ করে আপনার যদি কোনো মারামারির কারণে রক্ত বের হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে এটি খুব সিরিয়াসলি দেখা হয়। সেজন্য আমরা অনুরোধ করব, যে কোনো কারণেই হোক বিরোধ থাকলে সেটি আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করব। বেশিরভাগ প্রবাসী মাদক, মারামারি ও শিশু নির্যাতন অপরাধে আটক রয়েছেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে প্রবাসীদের সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানান হাই কমিশনার। সময় সংবাদ, মালদ্বীপ। চ্যাটজিপিটির মতো দাপুটে প্রযুক্তি নিয়ে ওপেন এআই বাজার দখল করায় বিপাকে পড়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানিগুলো। তাই এখন কর্মী নিয়োগে টেক জায়ান্ট নয়, বরং কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করতে সক্ষম ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছেন তারা। এতে অনেকেই হারাচ্ছেন তাদের চাকরি, আবার অভিজ্ঞ কর্মীর অভাবে শূন্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে না বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। কয়েক বছর ধরে একের পর এক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসছে গুগল, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো শীর্ষ কোম্পানিগুলো থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রযুক্তি কোম্পানি থেকেই। অথচ ব্যবসায় নতুন উদ্যম যোগ করতে করোনা মহামারীর সময় থেকে এই কোম্পানিগুলোতেই সবচেয়ে বেশি কর্মী নিয়োগের হিড়িক পড়েছিল। মার্কিন কোম্পানি ওপেন এআই বাজারে চ্যাট জিপিটি আনার পর থেকেই প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বেশিরভাগ প্রযুক্তি প্রতিষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠানটি নিত্য নতুন এরকম আরও প্রযুক্তি আনবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। তাই পরিস্থিতি মোকাবেলায় হরহামেশাই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে অনেক কোম্পানি।
বর্তমানে গড়পড়তা ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ভিত্তিক অভিজ্ঞ কর্মীদের চেয়ে বরং কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে পারদর্শী প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন তারা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষমতাসম্পন্ন কর্মীর অভাবে ভুগছেন বেশিরভাগ টেক জায়ান্ট কোম্পানি। বিজনেস ইনসাইডের তথ্য মতে 2025 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে এই খাতে অভিজ্ঞদের চাহিদাও। তার মানে আগামীতে মানুষ বড় বাজি রাখতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু। প্রথম দিনে 50 মিনিট দেরিতে পৌঁছালো জাহানাবাদ এক্সপ্রেস। বেনাপোল যাচ্ছে রূপসী বাংলা। স্বল্প খরচে দ্রুত যাত্রায় উচ্ছ্বাস। সর্বজনীন পেনশন চালুর বছর পেরোলেও মিলছে না সাড়া। আওয়ামী লীগ সরকারের নেওয়া উদ্যোগে আস্থা পাচ্ছেন না মানুষ। স্কিমকে আকর্ষণীয় করার তাগিদ অর্থনীতিবিদদের। জলবায়ু পরিবর্তনে ফসল উৎপাদনে চ্যালেঞ্জের মুখে রংপুরের কৃষকরা। নেই কৃষি বিভাগের কোনো সহায়তা বা পরামর্শ। সার্বক্ষণিক পাশে থাকার দাবি কর্মকর্তাদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।